হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। ম্যান্ডি একটা এমন ক্যারেক্টার যাকে নিয়ে সবসময় তুমি কন্ট্রোভার্সি করতে পারবে, কারণ তুমি পাবে কন্ট্রোভার্সি, কিছু করার নেই। তার চলনে বলনে, সারাদিনের রুটিনে, কথাবার্তায়, তারপরে খাওয়া দাওয়ায়, চাল চলনে, সব জিনিসে কন্ট্রোভার্সি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো কি আসলে আমার অ্যাকচুয়ালি ওর চ্যানেল দেখতে ইচ্ছে করে না বলে আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি কম করি, কিন্তু কেন জানি মনে হলো এবার একটু কিছু বলা উচিত। যেমন গতকালের ভিডিও কি তার আগের দিনের ভিডিও, যেদিন কিনা ওদের বাড়িতে, সেই শ্বশুরবাড়িতে, ওদের তো এখন আবার সেই শ্বশুরবাড়িতে বাজার আসে, শ্বশুরবাড়িতে রান্না হয়, এখানে সবজি কাটা হয়, ওই বাড়িতে টেনে নিয়ে যাওয়া হয়, বা এই বাড়িতে রান্না করে শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে খাওয়া হয়, বা ওই বাড়িতে রান্না হয়ে এই বাড়িতে এসে খাওয়া হয়, মানে জাস্ট একটা জগা খিচুড়ি ব্যাপার। এই যে ব্যাপারটা যখন শুরু হয়েছিল না, এই যে শ্বশুরবাড়িতে রান্না খাওয়া 5 পদ 10 পদ 12 পদ 13 পদ, এইটা কিন্তু শুরু হয়েছিল একটা কোনো তোমার উদ্দেশ্য নিয়ে। যেমন তখন তো জানোই একটা বিশাল ওদের ফ্যামিলিতে প্রবলেম চলছিল ম্যান্ডিকে নিয়েই। ম্যান্ডির প্রবলেম ম্যান্ডিকে নিয়ে শুরু হয়, ম্যান্ডিকে নিয়েই শেষ হয় না, চলতেই থাকে। তো তখন কি করতো, বেসিক্যালি তাই করে, এক পদ মানে কোনো রকমে এক সিদ্ধ ভাত, ডিম সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত তো সিদ্ধই হয়, যাই হোক, ওর সঙ্গে সঙ্গে থাকতে থাকতে আমি ভাতও সিদ্ধ বলে ফেলছি। তো এই খেয়ে নিল কি একটা মাছের ঝোল তো করতে চাই না চট করে, আগে করতো যেন কেন লোকের নামে মিথ্যা কথা বলবো। মাছ ভেজে নিল, মাছ ভাজা দিয়ে ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, মানে রান্না করতো না। মাঝখানে শুরু হয়েছিল গত বছর ঝামেলার পর থেকে, যখন আবার একসাথে ভরমবাজি করে থাকতে শুরু করলো তখন থেকে আর কি। যাই হোক, সে ভাই তুই তোর শ্বশুরবাড়িতে থাকবি, সবার সঙ্গে মিলেমিশে থাকবি, তাতে আমাদের কি বলার আছে? আমাদের কিছু বলারও নেই, আমাদের কিছু করারও নেই, কারণ যার যার লাইফ সে সেভাবে লিড করে। কিন্তু আমরা কখন বলতে আসি, যখন ভাই তুমি নোংরামো করবে, এবং নোংরামো করার সময় বলবে আমার লাইফ আমি করব। আবার যখন নোংরামি করতে তোমার ইচ্ছা হবে না বা নোংরামি আর করার প্রয়োজন হবে না, তখন আবার তুমি চাইবে যে তোমার নোংরামি যাদের দেখিয়েছো আর কি, তারা ভুলে যাবে, আবার তোমাকে ভগবান ভেবে তোমার গুণগান গাইতে শুরু করে দেবে। এটা তো হয় না ভাই। তুমি যেভাবে সুইচ ওভার করতে পারো, তোমার দর্শকরা বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা আমরা আছি, তারা তো সুইচ ওভার করতে পারছি না, কারণ আমরা তো এত তাড়াতাড়ি বদলাতে পারি না ভাই। ঋতুও পরিবর্তন হয় 2-3 মাস অন্তর অন্তর, মানে যতটা স্প্যাম আর কি, 6টা ঋতু এক বছরে ভাগ করা। তা এর তো লাইফ স্প্যাম যতটা, তার মধ্যে যে কতবার পাল্টি মারলো সেটাই হচ্ছে বিশাল ব্যাপার। যাকে সেটা কথা না। তো কথাটা হচ্ছিল, সে যখন ছিল তখন কোনো রকম খাওয়া দাওয়া করছিল, বেলা 1টায় ব্রেকফাস্ট করছিল, 5টায় লাঞ্চ করছিল, তারপরে স্নান করছিল, পুজো করছিলই না, মাঝে মাঝে মনে পড়লে করছিল। যাই হোক, হ্যাঁ, পুজো নিয়েও কিছু বলার আছে, সেটাও আমি বলবো। একটু ছোটোর মধ্যে করার চেষ্টা করছি, কারণ অনেক কিছু জমে গেছে। আচ্ছা, তো কেন শ্বশুরবাড়িতে রান্নাটা শুরু হলো, তার জন্য এতগুলো কথা বলা। এখানে একটাই কারণ, যে শ্বশুরবাড়িতে গেলে আমি বেশ কয়েকটা পদ রান্না করতে পারবো, মানে ব্লগিংয়ের খাতিরে দেখাতে পারবো। কেন না, তার শ্বশুর শাশুড়িরা মাঝে মধ্যেই নিরামিষ খায়। শ্বশুর তো নিরামিষ খাই অলটাই, শাশুড়ি তো মাঝে মধ্যে আমিষ খায়, নাহলে ওই শ্বশুরের সঙ্গেই একাদশী, দ্বাদশী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপোসের দিনগুলো পালন করে, কাজে নিরামিষ খায় বা উপোস করে, এইভাবেই তাদের দিন চলে। তার মানে অনেক রকম রান্নার একটা সুযোগ আছে। এরা আমিষ খায়, ওরা নিরামিষ খায়, তার মানে এখানে আমিষের পদও রান্না হবে, নিরামিষের পদও রান্না হবে। এবার যদি দুটো ফ্যামিলির রান্না একই জায়গায় করা হয়, অবশ্যই এখানে তোমার ম্যান্ডির কন্ট্রিবিউশন অবশ্যই আছে। উইদাউট কন্ট্রিবিউশন ভাই কিচ্ছু হয় না। গ্যাসের যেখানে দাম, যেখানে তোমার সবজি না হয় বুঝে নিলাম যে কেউ কিনতেই পারে, আর যেখানে ওর শ্বশুরের তোমার পুরোহিতগিরি পেশা, কাজে আমরা অনেকেই জানি, যারা জানো তারা এই সবজি পাতি, ফল মূল, চাল ডাল সমস্তই কিন্তু পুজোর ভুজি হিসেবে এরা পায়। ঠিক আছে, যেখানেই পুজো করতে যাবে সেখান থেকেই পাবে এবং নিয়ে আসবে। মানে খুব বেশি কেনাকাটি করতে হয় না, পুজো ডেইলি যদি পুজো আর্চা করে তাই দিয়ে চলে যায়, খুব ভালোভাবেই চলে যায়। যেখানে ওরা দুজন শ্বশুর শাশুড়ি মেম্বার, তো সেখানে যখন ছেলের বউ নাতনি এন্টার করে, তখন নিশ্চয়ই সেখানে কিছু তো কন্ট্রিবিউশন ম্যান্ডি দিচ্ছে, না হলে তার ম্যান্ডির জয়গান গাইতে এমনি বসছে না তার শাশুড়ি বা শ্বশুর, তাই না? এইরকম কেলোকীর্তি করার পরেও যে শ্বশুরবাড়ির সাদরে বৌমাকে একেবারে কোলে বসিয়ে নেয়, তাহলে সেখানে স্বার্থ কী পরিমাণ জড়িত, এইটুকু তো তোমরা মানে কি বলবো, আন্দাজ করতেই পারো। তো সেটাই হয়েছিল, এর পরিকল্পনা আর ওদের অ্যাকসেপ্টেন্স দুটো মিলমিশকে এক জায়গায় রান্না শুরু হলো। সব দিকেই সুবিধা, খরচেরও সুবিধা, প্লাস ম্যান্ডির ব্লগিংয়ের খাতিরে কন্টেন্ট। ভাই আমি এখানে এটা করব, এত পদে রান্না, সেটা আমি ব্লগিংয়ে দেখাবো, তার ফলে আমি রেভিনিউ ইনকাম করব, এবং সেই রেভিনিউ ইনকামের কিছু অংশ আমি শ্বশুরবাড়িতে ইনভেস্ট করতেই পারি। ভাই অ্যাটলিস্ট একটা গ্যাস তো নিতেই পারি। মাছ মাংসের খরচটা তো আমিই নিয়েছি, কিনে তো আমিই আনছি, বাদ বাকি ও ঠিক অ্যারেঞ্জ হয়েই যাচ্ছে। দেখো ভাই, ম্যান্ডির দোষ অনেক, কিন্তু গুণও কম নয়। সে শ্বশুরবাড়িতে এসে যেমন রয়েছে, তেমনি পুরো শ্বশুরবাড়ির দায়িত্বটা কিন্তু নিজের ঘাড়ে ও সানন্দে নিয়ে নিয়েছে, কাজে সেখানে শ্বশুরবাড়ির কোনো আপত্তি থাকার কথা নয়। তো এটাই ছিল কারণ, দুই বাড়ি এক করে দেওয়ার মূলে। আর যেখানে রোজগারি বৌমার এই পরিমাণ রোজগার, সেখানে তো তোমার না করার কোনো স্কোপই থাকে না।
তো ম্যান্ডির শখ এখন মডিউলার কিচেন হবে। তা মডিউলার কিচেন যেমন ভাবা তেমন কাজ শুরু হয়ে গেল। কিন্তু এখানে একটু জাস্ট খটকা লাগে ভাই, মডিউলার কিচেন করছে ম্যান্ডির রান্নাঘর মোটামুটি এখন তোমাদের ঘুরতে ঘুরতে সবারই আইডিয়া হয়ে গেছে, আমাদেরও আইডিয়া হয়ে গেছে। তা ও কি বললো, 60,000 টাকা লেগেছে ওই কিচেনটা তৈরি করতে। ভাই শুধু তোমার নিচের দিকের ক্যাবিনেটগুলো তৈরি হয়েছে না, ওপরের দিকে আমরা জানি মডিউলার কিচেনে কিন্তু ওপরেও অনেকটা ক্যাবিনেট করা যায়, স্কোপ নেই তাই করেনি। মানে এর বেশি করলে এবার ধাক্কাধুকি খাবে, এই হলো ব্যাপার, নয় জানলাগুলো বন্ধ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে করার অবকাশ নেই। তাহলে ওইটুকু কিচেন বানাতে 60,000 টাকা আমাদের কি বোকারাম বুধুরাম আরও কী কী রাম হতে পারে সেটা তোমরা বসিয়ে নাও মনে করে। ভাই আমাদেরও আছে এরকম জিনিস, সেক্ষেত্রে আমরা জানি ওই স্পেসে খুব কতটা খরচ হতে পারে। ভাই পুরো মডিউলার কিচেন করলে, ওর তো সিঙ্ক করাই ছিল, সেখানেও একটা ব্যাপার। তাহলে তোমার আইল্যান্ড ফাইল্যান্ড যদি থাকে তো সেগুলো তোমার 60,000 70,000 হলেও হতে পারে। কিন্তু ওর যতটুক জায়গা সেখানে আমার যতদূর মনে হয় 30 থেকে 35 খুব বেশি হলে, এর বেশি যাওয়ার কথাই নয়। এরপরে ভাই হয়তো এরকম কন্ট্রোভার্সি চলতে থাকলে, সবাই বলতে থাকলে হয়তো বা বিল খুলে দেখিয়ে দিতে পারে, ম্যান্ডি সবই পারে, কিন্তু ভাই সেখানেও বিশ্বাসযোগ্যতা নেই। তোমাকে যদি কেউ ঠকায় তার জন্য তো দায় আমরা নেব না। তো আমাদেরও কিছুটা তোমার আইডিয়া আছে, তার থেকে বলছি। আর তাছাড়া ম্যান্ডির এটা একটা তোমার স্বভাব বলতে পারো, কারণ কিছুদিন আগেও ওর বাবার বাড়ির দেখেছো টাইলস বসিয়েছে, তা সেখানেও সেই ওই একই গল্প করেছে 50-60 হাজার, 55-60 হাজারের গল্প করেছে। তার মানে ওখানেও ও আসলে অ্যাকচুয়ালি ও সব খরচই ওই 60,000-এর কাছাকাছি নিয়ে যেতে চায়, মানে বোঝাতে চায় যে ওর অনেক পয়সা এবং ও ইজিলি 60,000-50,000 টাকা মাসে খরচ করতেই পারে। সে তাই দিয়ে বাবার বাড়ির টাইলস বানাক, বসাকার কি নিজের মডিউলার বানাক, বা তোমার ঘরের ফার্নিচার কিনুক, মানে খাট দিনাকে কি অর্নামেন্টস কিনুক, যাই কিনুক। দেখো সবের গল্প কিন্তু ওইখানে গিয়ে গয়নার গল্প তো আরেকটু বেশি গেছিলো, প্রায় 2 লাখেরও বেশি গেছিলো। তো না 2 লাখের মতো গেছিলো, আমার এক্স্যাক্ট অ্যামাউন্ট মনে নেই, 1.75 কি 2 এর কাছাকাছি এরকম হবে, তার বেশি না। তো সেখানে ওটা বেশি চলে গেছিলো। তো মানে ওই তোমার বালা ওগুলো করেছিল না, তো সেই তাহলে বুঝতে পারছো, তাহলে বোঝাতে চাইছে ভাই আমার যেমন ইনকাম আমি সেরকম খরচ করি। কিন্তু এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই, মানে সব ভালো, সব করতে চায়, সব জিনিস। যেমন তোমার ওয়াশিং মেশিন কিনলো, ওয়াশিং মেশিনটা কোথায় রাখলো ভাই? বাথরুমে। আমার না এই জিনিসটা যায় না, বাথরুমটা বড় ঠিক আছে, কিন্তু বাথরুমে ওয়াশিং মেশিন জাস্ট আমার তো ঘেন্না লাগে ভাই। কারণ দেখো বিদেশে এটা চলে, মানে আমাদের ইন্ডিয়ার বাইরে এটা চলে কেন বলো তো? কারণ বাথরুমের ড্রেনেজ সিস্টেমটা থাকে না বিদেশে। হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে বেরোলেই যেসব হোটেলেও আজকাল এই জিনিসগুলো আছে, তোমার বাথরুমে ওই যে যেখানে সেখানে জল ফেলার সিস্টেম নেই আমাদের, মানে বাইরের বাথরুমে। সেখানে তোমার শাওয়ার এরিয়া একটা আলাদা থাকে, সেটা একটা খোপের মধ্যে থাকে বা কাচের দিয়ে ঘেরা থাকে বা তোমার পর্দা ফেলা থাকে বা বাথটাব থাকে, যে শুধু ওই জায়গাটাই তোমার ওয়েট হবে, বাদ বাকি পুরো বাথরুমটা তোমার শুকনো থাকবে। মানে তোমার কার্পেটও বিছিয়ে রাখা যায়, পাপোশও রাখা যায়, মানে সব জিনিসটা ড্রাই থাকবে। কিন্তু ও বাথরুমে রেখেছে, তার মানে যখন স্নান করবে তখন কোথায় করবে? ভাবো আমাদের মতো ইন্ডিয়ানদের বাথরুমে কিন্তু ওয়াশিং মেশিন রাখাটা খুবই প্রবলেম। আর সেরমভাবে রাখতে গেলে তোমার আরেকটু অ্যাঙ্গেল দরকার। দেখবে টিনার যে নতুন ফ্ল্যাটটা নিয়েছে, তো ওই ফ্ল্যাটের ভেতরে ওয়াশিং মেশিন আছে, কিন্তু ওই ফ্ল্যাটটা এল অ্যাঙ্গেলের তোমার টয়লেট, মানে ঢুকেই তোমার ওয়াশিং মেশিন, তারপরে শাওয়ার এরিয়া বা কমোডের সিস্টেমটা আরেকটু ভিতর দিকে, মানে এখানে জল ছিটিয়ে অতটা আসবে না। যাই হোক, এই জিনিসটা বাইরের দেশে সম্ভব হয়, আমাদের ইন্ডিয়াতে না রাখাই ভালো ভাই। ওইভাবে পরিষ্কার রাখা যাবে? ওই যে ট্রলিগুলো থাকবে, ট্রলির তলায় অনেক রকম ব্যাপার আছে বাথরুমে, যেগুলো খুবই ঘেন্নার জিনিস, ঠিক আছে? তো সেই জিনিসটাই বলছি, এই জিনিসটা ঠিক যায় না ভাই। এদের বাড়িটা এমনভাবে করেছে, ইজিলি এখন অনেকেই তোমার ছাদের ল্যান্ডিং, মানে ছাদে ঢোকার ওই জায়গাটায় ওয়াশিং মেশিন রাখে ম্যাক্সিমাম বাড়িতে। কেন বলো তো? কারণ ছাদে যদি ওয়াশিং মেশিনে কাচো তাহলে ইজিলি তোমার ছাদে গিয়ে মেলতে সুবিধা, ঠিক আছে? তাহলে এই যে তোমার আইডিয়ার অভাব, আজকে করছে, আজ এইভাবে করে নিল, কালই বলবে ওটা অসুবিধা হচ্ছে, মানে ওর হচ্ছে করার পর কিছুদিন ব্যবহার করবো, তারপর আর সেই জিনিসটা ভালো লাগে না, কাজেই আবার পাল্টাও। এই ব্যাপারটা হচ্ছে তাই, এটা হচ্ছে তোমার একটা প্ল্যান না করে চলার নমুনা। তার জন্যই তো আজকে মডিউলার কিচেন হলো বটে, সেখানে কিন্তু জন্মেও চিমনি লাগাতে পারবে না, কারণ শুধুমাত্র একটু প্ল্যানিংয়ের অভাব। হ্যাঁ, এখন ওখানে ইচ্ছা করলে এক্সস্টটা বসাতেও পারে, সে ওর ব্যাপার, ও কী করবে, আমি ওকে বুদ্ধি দিও না। যেমনভাবে খুব খারাপ লেগেছে, ঘর থেকে ঠাকুরের আসনটা বাইরে বার করে দিয়েছে, মানে ওই লম্বা প্যাসেজটার মধ্যে। তা ওখানে মানুষ ঠাকুর রাখে তোমাদের মনে হয়? হ্যাঁ, যদি তুমি ঠাকুর রাখতে যাও তাহলে একটু উঁচু জায়গায় কোনো একটা টেবিল বা কোনো একটা জায়গা তুমি তাক করে তার উপরে রাখো। কেউ মাটিতে প্যাসেজে বারান্দায় এইভাবে ঠাকুর রাখে? যদি বা বারান্দায় অনেকে ঠাকুর রাখে, ঠাকুরকে একটা প্রান্তে রাখে এবং সেখানটা সুন্দর একটা ঘেরা টোপ দেওয়া থাকে, মানে ঠাকুরের সেই সীমাটার পরে আর লোক যায় না। কারণ ও যেরকম রেখেছে একটা প্যাসেজের মধ্যে রেখেছে, মানে লোকের যাতায়াতে ঠাকুরের গায়ে, মানে ঠাকুরের আসনের গায়ে তোমার ছোঁয়া লাগতেই পারে। কেউ রাখে এইভাবে পথ চলতি জায়গায় ঠাকুরের আসন? ভাই এর তো বন্ধু হচ্ছে তোমার রিয়াঙ্কা।
তা রিয়াঙ্কার কথাটা শুনেছিলে? ও যখন নতুন বাড়ি করে এসেছিল এবং ঠাকুরের আসনটা কোথায় রাখবে বলে একটা আলোচনা করেছিল, তখন বলেছিল আজ যে আমি বাড়িটা বানিয়েছি সেটা একমাত্র ঠাকুরের আশীর্বাদ ছাড়া তো সম্ভব ছিল না, তা সে পাশে ছিল বলে আজকে এই কাজটা আমি উদ্ধার করতে পেরেছি। তাহলে আমি যদি একটা ঘরে থাকতে পারি তো আমার সঙ্গে আমার ঠাকুরও থাকবে। কত সুন্দর কথাটা বলেছিল। হয়তো ভবিষ্যতে ঠাকুরের জন্য আলাদা একটা জায়গা আসন তৈরি করে সেখানে রাখবে, সেটা পরে। কিন্তু মানুষ যখন তুমি মেঝেতে সিংহাসন পেতে ঠাকুর রাখবে, তখন কি সেটা হাঁটা চলার পথের মাঝে রাখবে? কারণ তোমার বাড়িতে বাইরের লোক আসতে পারে, তুমি চলাফেরা করবে, সবসময় যে তুমি পরিষ্কার জামা কাপড়ে থাকবে তা নয়। তাহলে ঠাকুরের আসনটা তো একটা সুন্দর জায়গায় রাখতে হয়। সেই বুদ্ধিটুকু নেই, সেই বিবেচনাটুকুও নেই। যে লোকে নানান কথা বলে না, ঠিকই বলে, ও শুধু নিজের ভালো মানে কি ইচ্ছা করছে, কি খারাপ লাগছে সেটাকে গুরুত্ব দেয় না। বরের কথা শোনে, আমার তো মনে হয় শোনেই না। তার জন্য ওর বর মানে স্যান্ডি আজকাল সেভাবে থাকেই না, ওই হ্যাঁতে হ্যাঁ নাতে না বলে বেরিয়ে যায়। আর তো ফ্যামিলি মেম্বার কেউ নেই, শ্বশুর শাশুড়ি বলা তো ছেড়েই দিয়েছে, ভাবছে ওর বাড়িও যা কিছু করুক আমাদের কি আছে, তাই না? আমার তো মনে হয় কারোর কথা শোনে না, তার জন্যই ওকে কেউ কিছু বলেও না। তো মডিউলার কিচেন অনেক রাতে হয়েছে এবং সেটাকে দেখালো, বিশাল সারপ্রাইজ, কতগুলো ওয়ালপেপার এনে সাটিয়ে দিয়েছে। ভাই এইভাবে চাকচিক্য ব্লগিংয়ের কন্টেন্ট ওয়েল ডান। হ্যাঁ, 1 লাখ হয়ে গেছে, আমরা দেখে নিয়েছি ভিউজ। যে জন্য করা, যে জন্য 60,000 খরচ করা, মুখে বলা, যদিও আমার মনে হচ্ছে না ওটা 60,000-এর গল্প, তো সেটা ফুলফিল হয়ে গেছে। তো এবার বলি আরেকটা জিনিস, যেটা না বললেই নয়। অ্যাক্সিডেন্ট, অর্থাৎ রাস্তায় মানে সিঁড়ির কাছে টাইলসে হোঁচটকে পড়ে গেছে, খুব ব্যথা পেয়েছে, কোমরে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পেয়েছে, পায়ে নখ উপড়ে গেছে এবং এমনভাবে উপড়েছে রক্ত বেরিয়েছে, সেটাকে আস্তে আস্তে নখটাকে কেটে তারপর রেখেছে। হাতে একটু পেরেক বিঁধে রক্তও বেরিয়েছিল, যদি আমরা দেখতে পাইনি। যাই হোক, ওর মতে এমনভাবে বলছিল বিশাল একটা খুব আহত হয়েছে, বিশেষ করে নখের দিক দিয়ে পায়ে। তো ওর দেখাবার ইচ্ছা ছিল নখটা কিভাবে উঠে গেছে, কিভাবে পাটা রক্তাক্ত হয়েছে, কিন্তু পাটা দেখাবে খুবই লজ্জার জিনিস বা খুবই বাজে ব্যাপার। ওয়াইটিতে পা দেখাবো, এটা দেখানো উচিত নয়। ভাই কি করে বলে, কোন মুখে কোন কথা বলে। আজ থেকে 9 মাস আগের ওর ভিডিও দেখো, ওর চ্যানেলে যাও, স্ক্রল করে দেখো, 9 মাস আগের একটি ভিডিওতে তুমি দেখতেই পাবে কিভাবে থাম্বনেলে নিজের পায়ের ছবি চিপকেছিল। আজকে বলছে পায়ের ছবি দেখাতে লজ্জা লাগছে। এ কি মনে থাকে না, না স্মৃতি বিস্মৃতি হয়, বা নির্লজ্জ, কি বলবো একে। সে পায়ের ছবি, 2 পায়ের ছবি থাম্বনেলে চিপকেছে। নতুন মল কিনেছিল ওর উপর, সেই মল পরা পায়ের প্রায় অনেকটা তোমার নাইটি তুলে খোলা পায়ের ছবি সেখানে দেওয়া। আর এই নাকি এখন রক্তাক্ত ক্ষতিগ্রস্ত পায়ের আঙ্গুলটা দেখাতে তার ভীষণ লজ্জা করছে। আমি তো বলবো নখ উঠে গেছে, তারপরেও সে রান্নাঘরে কাজকর্ম করলো কি করে? নখ উঠে যাওয়া, খোঁচা খেয়ে উঠে গেছে, আবার বলছে পেরেকেও লেগেছে, তাহলে তো ওর টিটেনাস নেওয়া উচিত ছিল, ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত ছিল কি না? সবাই বলবে একই কথা। হ্যাঁ, তো সেই তো কোনো কিছুই বললো না, কোনো কিছুই দেখালো না, শুধুই ক্ষতিগ্রস্ত। আর আমি দেখাতে পারছি না, দেখানোটা ঠিক না। অথচ আমি রান্নাঘরের কাজকর্ম হয়ে যাওয়ার পর সমস্ত কাজকর্ম করেছি, সেটা আমি দেখাইনি। ওই পা নিয়ে তোমরা জানো, যদি কারোর অভিজ্ঞতা থাকে তো জানবে, পায়ের নখ উঠে গেলে যে কি পরিমাণ তোমার যন্ত্রণা হয়, মানে কল্পনার অতীত। এত যন্ত্রণা করে, মানে টাটাতে থাকে। এবং সেইখানে যদি তুমি ব্যান্ডেজ না করে, ওষুধ দিয়ে ব্যান্ডেজ না করে কাজকর্ম করো, তাহলে সেই জায়গায় ধুলো লেগে তোমার ধুলো ময়লা লেগে সেপটিক হয়ে যাওয়ার চান্স থাকে, কারণ জল এইসব লাগলে সেপটিক হয়ে যাবে। তার জন্যই লোকে বলে এরকম করলে তোমার টিটেনাস নিতে হয়। কিন্তু আমার তো মনে হচ্ছে গল্পটা পুরোই ফাও, এটা হয়নি বলে তোমার এই জিনিসও করতোই। কারণ সেপটিক হয়ে গেলে কি হতে পারে সে তো তোমরা সবই জানো, তার সেরকম কোনো কথা তো আমরা শুনলাম না। আর বাই চান্স যখন কিচেন দেখাচ্ছিল রাত্রির বেলা 1টার সময় এবং সব কিচেনের চেম্বারগুলো খুলে দেখাচ্ছিল, আমরা অলরেডি পাটা দেখে নিয়েছি। হ্যাঁ, দেখা গেছে, তবে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বোঝা যাচ্ছে না। 2 পায়ের 2 বুড়ো আঙুলের নখই ছিল, কিন্তু এখন কোন আঙুল তো বলেনি, আমার তো মনে হচ্ছে বুড়ো আঙুল, কারণ এক পায়ের সম্ভবত ডান পায়ের বুড়ো আঙুলে কিছু হয়নি, বা পায়ের বুড়ো আঙুলের নেল পালিশটা নেই দেখলাম। ঠিক আছে, তোমরাও গিয়ে দেখতে পারো, একটু স্ক্রিনশট নিয়ে জুম করে। ডান পায়ের বুড়ো আঙুলের নেল পালিশ আছে, বা পায়ের বুড়ো আঙুলের নেল পালিশটা নেই। এবার নখ উঠে গেছে কি নেই সাদা দেখাচ্ছে ভাই, এবার ওটা উঠে গেলে ব্যান্ডেজ করা কিছুই নেই। তো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে বুঝতে পারলাম না, কিন্তু না দেখাবারও কোনো কারণ ছিল না, কারণ অলরেডি আমি 2 পা নাইটি তুলে মল পরে আমি অলরেডি থাম্বনেলে চিপকে দিয়েছি। তো আজকে এই অবস্থায় এত বড় অ্যাক্সিডেন্ট যেরকমভাবে বর্ণনা করা হলো, সেটা না দেখাবার কি ছিল? এটা তো বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য করাই যেত আর কি। তো এইটুকুই বলার ছিল, কারণ এর নির্লজ্জতা অপরিসীম। তুমি যাই বলো, ওই হেসে ওর মতো করে ওর বক্তব্য পেশ করতে বসে যাবে। আর সব থেকে বড় কথা যেটা, মানে একটা বাড়িতে মিস্ত্রি কাজ করছে, সবাই ব্যস্ত, এই বাড়ি ওই বাড়ি করছে, তার মধ্যেই তার প্রয়োজন পড়লো বন্ধুর বাড়ি যেতে,
সেই দার্জিলিং থেকে কিনে আনা সোয়েটার দিতে, তারপর মার্কেট থেকে শাড়ি কিনতে কোনো কারণে, বিশেষ কোনো কারণে, তো ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তার মানে বুঝতে পারছো এই মহিলার বাড়িতে মন টেকে না, মানে যে বাড়ি নিজে বানাচ্ছে, শখ করে, রং করে, জিনিসপত্র দিয়ে সাজাচ্ছে, সেই বাড়িতেই তার মন পড়ে না, শুধু লোকের বাড়ি ঘুরে ঘুরে বেড়াবো। ভাই, রিয়াঙ্কার বাড়িটা খুবই সুন্দর, খুবই সুন্দর। রান্নাঘরে দাঁড়িয়ে তো রান্নাঘর দেখতে ইচ্ছে করছে না, ওই পাশের দরজা খুলে তুই জলজঙ্গল দেখিয়ে জায়গাটার গুরুত্ব বোঝাতে চাইছিস, মানে তুই বোঝাতে চাইছিস ওই পেছনের দিকটা ওর যতটা নোংরা অগোছালো সেইটা দেখিয়ে ওই বাড়ির সৌন্দর্যটা তুই নষ্ট করতে চাইছিস। মানে আসলে মনটা খুব জেলাস, মানে নিজে আগে বাড়ি বানিয়ে ফেলেছিস, এবার বাড়িটা তোর মনের মতো এখন হচ্ছে না। আমার যতদূর মনে হচ্ছে তোর নিজের বাড়িরই এখন তোর মনের মতো লাগছে না, কারণ তখন এখন তোর মনে হচ্ছে যে সবাই যে বাড়িগুলো করেছে কতটা প্ল্যান মাফিক ভেবে চিন্তে করেছে, এবং জায়গা করে সুন্দর করে একটা পরিকল্পনা মাফিক বানায়। আর তুই কি করেছিস, যেখানে যেটা পেরেছিস ঘর তুলেছিস আর করেছিস। মানে বলে না, নাই মামার যদি হাতে এত পয়সা আসে তখন তার খাই অত্যাধিক বেড়ে যায়, তো তোর সেটাই হয়েছে। মানে ঘটে নাই বুদ্ধি, হাতে আছে পয়সা, কি করব, বসে বসে ওরাও, এই হয়েছে ব্যাপার। অথচ দেখ রিয়াঙ্কাদের বাড়িতে আরও যখন পুরো কমপ্লিট হবে তুই দেখবি আর চলবি। আসলে কি বলতো, মানুষ না একটু বিনয় যদি হয়, মানুষের মধ্যে যদি একটু বিনয় থাকে, তাহলে তার মধ্যে একটা মার্জিত ভাব আসবে। আর তোর মধ্যে এসে গেছে অহংকার, দম্ভ আর নচল্লা। জাস্ট এইটুকুই বললাম, আরও বলবো, কারণ ক্রমশ দিন আসছে আরও অনেক কিছু বলার। ওই মডিউলার কিচেনই দেখ না, তুই কিচিরি করিস, আবার করেছে অরেঞ্জ কালার, আবার কতগুলো তোমার কী বলে ওগুলোকে কি ওয়ালপেপার এনে চিপকেছে। ভাই, সবই কি পুতুল খেলা নাকি? ওই ওয়ালপেপার কদিন টিকবে? তারপরে আবার সাদা ওয়ালপেপার লাগিয়েছে পাথরের ওপর। এমনিই তো ফেলা ছাড়া রান্না করার অভ্যাস, এই একটা রান্না করবে, ছ্যাক করে ফেলবে, আর তার চারপাশে তেল মশলা ছড়িয়ে যায়। যাই হোক, ঢাকা দিয়ে রান্না করার সিস্টেম নেই। তো এই রান্নাঘর ওই ওপর দিয়ে পরিষ্কার পরিষ্কার দেখাবে, কদিন থাকে দেখো। হাতে এলো পয়সা, সেটাকে নিয়ে আমি এখন নষ্ট করি, এই হয়েছে ব্যাপার। ওই এক বাবার বাড়ি বানালো, যেতে দেখেছো এর মধ্যে? আর হয়তো যায়, আমাদের দেখায় না, হতেই পারে। কেন যে ওর পেছনে অত পয়সা খরচ করলো, মানে বাবার পয়সাটাকে পুরো নষ্ট করে ফেললাম, এই হলো ব্যাপার। কোনো কিছু জমানো, ওই কতগুলি সোনার গয়না কিনে রেখেছে দেখানোর জন্য, দেখো আমি ইনভেস্ট করেছি। হ্যাঁ, অবশ্য মানে অন্য সময়ের জন্য, মানে বিপদের সময়ের জন্য মানুষ এইভাবে ইনভেস্ট করে রাখে, আমরা জানি, কিন্তু তারপরেও এইভাবে পয়সা নষ্ট করতে এই একমাত্র একেই দেখলাম। ঠিক আছে, যাকে যা খুশি করুক, আমাদের কি কন্টেন্ট পাচ্ছি, কন্টেন্ট কাজে লাগাবো, তাই না? কন্ট্রোভার্সি করার মতো জিনিস পাচ্ছি, এই না কত। ওকে, রাখি, ওর ভালো হলো না খারাপ হলো তাতে আমাদের কি যায় গেলো। তবে প্রচুর মিথ্যা কথা বলে, এটা কিন্তু একদম সত্যি কথা। যেমন কিনা মডিউলার কিচেনের প্রাইস, ওটা সত্যি নয় একদমই, এবং ওই যে নোক উপড়ে গিয়ে বিশাল অ্যাক্সিডেন্ট, ওটাও কিন্তু অত কিছু নয়। যাই হোক, নাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় যেতই। তাহলে ভিডিওটা এখানেই রাখি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, নেক্সট ভিডিও ওয়েট করে। এখন তাদের টাটা।